নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা। আমার আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা। গল্পের নাম সহবস্থান। মস্ত বড় বাড়ি, 2-3খানা ঝকঝকে গাড়ি আর টাকা পয়সা ছড়াছড়ি। কিন্তু এমন পরিবারেও কি ঝগড়াঝাঁটি খিটিমিটি লেগে থাকে না? অথচ স্বভাবে দুজনের একজনেও ঝগড়াটি নয়। প্রশ্নটা আমাকে করেছিল মুম্বাইয়ের মাস্টার সাহেব। মুম্বাইয়ের মাস্টার সাহেব বলতে ঠিক সেখানকার লোক নয়, বাঙালি। 25 বছর বয়সে ভাগ্য ফেরানোর চেষ্টায় বম্বে চলে গেছিল। বেশ শক্ত সমর্থ পুরুষের চেহারা ছিল তখন। বিয়ে পাশ, বাপ দাদা কেরানি, ফলে কেরানিগিরির ওপর ঘেন্না। সিনেমা এলাকায় কিছুকাল ঘোরাঘুরি করেছে, আর এদিকে এক চৌখস হিন্দুস্তানি শিক্ষকের কাছ থেকে বেশ মন দিয়ে হিন্দি শিখেছে। তার জন্য পয়সা খরচ করতে হয়নি। তার আগ্রহ দেখে ভদ্রলোক নিজেই যত্ন করে শিখিয়েছে। হিন্দির দুটো ডিপ্লোমা পরীক্ষাও ভালো পাশের সার্টিফিকেট তার ছাত্রের পকেটে এসেছে। মোট কথা, কলকাতায় সুবিধা হলো না দেখে মাস্টার সাহেব, তখন নাম ছিল অমর ঘোষ, যখন মুম্বাই পাড়ি দিয়েছিল তখন সে টকবক করে হিন্দি বলতে পারে, ইংরেজি বলতে পারে, বাংলা তো পারেই। কিন্তু অর্থভাগ্যটা কোনোদিনই তার সুবিধের নয়। মুম্বাইয়ের ছবির বাজারে তখন রাজপুত্র মার্কা হিরোর কদর। অনেক কষ্টে ভদ্রলোক পাত্তাই পেল না। ছোটোখাটো রোলে কিছু চান্স পেয়েছিল, কিন্তু সেখানে তৃতীয় চতুর্থ সারির আর্টিস্টদের কোনো অস্তিত্বই নেই। নায়ক নায়িকা ছেড়ে টেকনিশিয়ানদের তারা করুণার পাত্র। কিন্তু একজন মাঝারি প্রডিউসারের চোখে তার যে গুণটা ধরা পড়েছিল সেটা অভিনব নয়। সেই প্রযোজকটার নাম অজিত বারিস্কার। তার একটা বুদ্ধিমান কর্মঠ বিশ্বস্ত লোকের দরকার ছিল। সে সোজাসুজি তাকে বলেছিল, অভিনয় টভিনয় কোনোদিন তোমার দ্বারা হবে না। আমার এদিকের হিসেবপত্র রাখা আর বাড়িতে 3টে ছেলেকে পড়াশোনার জন্য একজন ভালো লোক দরকার। এজন্য মাস গেলে আমি তোমাকে 300 টাকা মাইনে দেব। থাকার জন্য আমার বাড়িতে আলাদা ঘর পাবে, বিনা পয়সায় খাওয়া দাওয়া পাবে। সকালে ছেলে পড়াবে, দুপুরে স্টুডিওতে এসে আমার কাজকর্ম দেখবে। ছোটোখাটো একটা রোল যদি পাও করবে, সেটা তোমার বাড়তি রোজগার। মাস্টার সাহেব অর্থাৎ অমর ঘোষ এক কথায় রাজি হয়ে গেছিল। তার তখন রীতিমতো দৈন্যদশা চলছে। যত্রতত্র খাওয়া দাওয়া, যত্রতত্র শোয়া। আশা করেছিল বারিস্কার সাহেবের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকতে পেলে একদিন তার অভিনয়েরও কদর হবে। তার হলো না। সেই থেকে সে মাস্টার সাহেব। ছোট্ট ভূমিকায় অভিনয়ে নামলেও পর্দায় নাম লেখা থাকে মাস্টার সাহেব। এতদিন নিজের নিজেই সে বলতে বসেছে, কারণ নাম বললে চেনা মহল বা স্টুডিও মহলের কেউ তাকে চিনবে না। বয়স এখন 50-এর কাছাকাছি। এক মাথা কাঁচা পাকা চুল, ফর্সা কোনোদিন ছিলেন না। গায়ের রং এখন আর পোড় খেয়েছে, তবে এখনো সুশ্রী আর বুদ্ধিদীপ্ত চোখ। নিজের ভাগ্য নিয়ে আর কোনো আক্ষেপ নেই, বরং বেশ হাসি মুখে কৌতুক রসে জারিয়ে নিজের দুর্ভাগ্যের গল্প করতে পারে। এখন এক স্টুডিও এলাকাতেই নামমাত্র ভাড়ায় একখানা ঘর নিয়ে আছে। সেই স্টুডিওর খাতাপত্র দেখার চাকরি করে। মাইনে এই সর্বসাকুল্যে 400। মুম্বাই শহরে এ টাকায় মাস চালাতে হলে প্রতিটা পয়সার হিসেব রেখে চলতে হয়। কিন্তু তা সত্ত্বেও কেউ বেজার মুখ দেখে না তার। এই বয়সে এত কম মাইনে, তার কারণ আছে। স্টুডিও এই চাকরি খুব বেশি দিনের নয় তার, মাত্র 1.5-2 বছরের। তাও আগে চেনা জানা ছিল বলে স্টুডিওর মালিকরা দয়া করে তাকে এই কাজটুকু দিয়েছে। চাপাচাপি করলে মাইনে আরও কিছু বাড়াতে পারে, কিন্তু মাস্টার সাহেব তা করে না। দিব্যি চলে যাচ্ছে, নিজে রেঁধে খায়, আর নেশার মধ্যে শুধু একটু ওই বিড়ির খরচ।
এখানকার চাকরির আগে মোটামুটি ভালোভাবেই দিন কেটেছে তার। টানা 12-13 বছর অজিত বরিস্কারের কাছে বাড়ির লোকের মতোই ছিল। সেই ভদ্রলোকের ছোট ছেলেটাও সেকেন্ডারি পাশ করে বেরিয়ে যাবার পর মাস্টার সাহেবের ডাক পড়েছে তার বড় মেয়ের বাড়িতে। বড় মেয়ের নাম শীলা। বিয়ের পর তিরকে হয়েছে। মাস্টার সাহেব যখন বরিস্কারের বাড়ির বাসিন্দা, শীলার বয়স তখন 19-20। আরও বছর দেড়েক বাদে দিলীপ তিরকারের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। তাদের প্রত্যেক ব্যবসা শীলাদের থেকেও বড় অবস্থা। মেয়ে পছন্দ হতেই তুলে নিয়ে গেছে। পছন্দ হবার মতো মেয়ে তো বটেই। কলেজে পড়ে, চেহারাপত্রে বেশ চটক আছে, কালো চোখের স্বরে পুরুষ ঘায়েল করার সে কেরামতিও রাখে। বিয়ে হবে না কেন? বিয়ের 1 মাস বাদে দিলীপ তিরকে লন্ডন চলে গেছিল বিজনেস ম্যানেজমেন্ট পড়তে, আর বছর 2 বাদে ধৈর্য খুইয়ে চলে এসেছে। শালা ততদিনে এক ছেলের মা। বিয়ের 9 মাসের মধ্যেই তার ছেলে হয়েছে। ছেলের অন্নপ্রাশনের উৎসবে দিলীপ তিরকে 7 দিনের জন্য এরোপ্লেনে চেপে চলে এসেছিল। ধুমধামের পর আবার ফিরে গেছে। যাই হোক, দিলীপ তিরকে ফিরে আসার 10-12 বছরের মধ্যে শীলার আরও 2 মেয়ে আর একটা ছেলে হয়েছে। তার বছর কয়েকের মধ্যে শীলার ছোট ভাইয়ের পড়া সাঙ্গ হতে বাপের কাছে আবদার জানিয়ে মাস্টার সাহেবকে নিজের বাড়িতে এনে তুলেছে, আর ছেলে মেয়েদের পড়ানোর ভার তার হাতে ছেড়ে দিয়েছে। শিক্ষক হিসাবে মাস্টার সাহেবের গুণ কেউ অস্বীকার করতে পারবে না, কারণ শীলার 3-3টে সাদা মাটা ভাই দিব্যি ভালো রেজাল্ট করে বেরিয়ে এসেছে। তিরকের বাড়ি এসে মাস্টার সাহেবের দিন আরও ভালো কেটেছে। বাড়ির কর্তা অর্থাৎ শীলাকে সম্ভ্রমের চোখে দেখে, অন্যেরাও তাকে কিছুটা সমীহ করে চলে বই কি। তার উপর দিলীপ তিরকে কিছুটা নির্বেলেক মানুষ। তারও গো আছে বটে, কিন্তু না ঘাঁটালে সে কিন্তু কারোর সাথে পাচ্ছে। মাস্টার সাহেবের মাইনে সর্বসাকুল্যে তখন 750 টাকা। শীলা দেয় 450, আর স্টুডিওর কাজের জন্য তার বাপ নেয় 300। প্রায় সবটাই ব্যাংকে জমা পড়ার কথা। খাওয়া পড়ার খরচ 1 পয়সাও নেই। কিন্তু দুটো বড়লোকের বাড়িতে থাকার ফলে মাস্টার সাহেবের একটু খারাপ অভ্যেস হয়ে গেছিল। সে মদ খাওয়া ধরেছিল। এই জিনিসটা 2 বাড়িতেই একটা যেন জল ভাতের মতো ব্যাপার। আর সিগারেট খরচটাও ছিল তখন তো আর বিড়ি ফুঁকতো না। বছর 2 আগে বলা নেই কওয়া নেই বাড়ির মেজো যা কর্ত্রী শীলা তিরকে হুট করে তাকে বিদায় করে দিতে বেশ ফাঁপড়ে পড়েছিল মাস্টার সাহেব। এরকম কারণ শীলার 3-3টে সাদামাটা ভাই রেজাল্ট করে ভালোই রেজাল্ট করেছিল, কিন্তু এরকম করে যে তাকে তাড়িয়ে দেবে এটা সে কখনো ভাবতে পারেনি। কারণ তখনও তার ছোট ছেলে স্কুলের পড়া শেষ হতে বাকি ছিল। আবার ততদিনে মাস্টার সাহেবের সিনেমার চাকরিও গেছে। শীলার বাবা চোখ বোঝার সঙ্গে সঙ্গে তাদের সে ব্যবসায় জবনিকা পড়েছে। বাবার দেয়া মাইনেটাও শীলা পুষিয়ে দিচ্ছিল। মেয়েটার এখন আর মেয়েটার নয়, মহিলাটার এমনিতে দরাজ মন, কিন্তু তার মেজাজটা বোঝা ভার। মাস্টার সাহেবও কোনো রকম আবেদন না জানিয়ে চলেই এসেছে। তারপর এই স্টুডিওর চাকরিটুকু জোটাতে পেরে নিশ্চিন্ত হয়। মাস্টার সাহেবের সঙ্গে এই স্টুডিওতে গেল বছর আলাপ আমার। নিজের গল্পের একটা ছবির কাজে কিছুদিন ছিলাম। লোকটাকে আমার ভালো লেগেছিল। আমার অঢেল সময় তার সঙ্গে আড্ডা দিয়েছি, ঘরে ডেকে নিয়ে গিয়ে সে তার হাতের রান্নাও খাইয়েছে আমাকে। তখনও নিজের জীবনের সে গল্প করেছে। এবারে ছবির কাজে আসা। আমাকে দেখে মাস্টার সাহেব ভারী খুশি। তার সঙ্গে থাকার আমন্ত্রণ পর্যন্ত জানিয়েছিল। বলেছিল আপনার মতো একজনের সঙ্গে আমার খাতির দেখলে এরাও আমাকে একটু অন্য চোখে দেখবে। সেটা অবশ্য কিন্তু সম্ভব হয়নি, কিন্তু আড্ডা দিতে তার ঘরে প্রায় গেছি। স্টুডিওতে বসে আমার আগামী ছবির বাঙালি ডিরেক্টরের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অকারণ ঝগড়া আর বচসার ব্যাপারগুলো আমার পছন্দ হচ্ছিল না।
মাস্টার সাহেব সেখানে চুপচাপ বসেছিল, শুনছিল। পরে তার ঘরে ধরে এনে চা খেতে খেতে প্রথমেই ওই প্রশ্ন, যথা মস্ত বাড়ি, 2-3খানা ঝকঝকে গাড়ি আর টাকা পয়সার ছড়াছড়ি। এমন পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়াঝুটি লেগে থাকতে পারে কি না, অথচ স্বভাবে কিন্তু দুজনে কেউ ঝগড়াটি না। আমি কৌতূহল বোধ করেছিলাম, জিজ্ঞাসা করলাম, তুমি এরকম দেখেছ? হেসে মাথা ঝাঁকে মাস্টার সাহেব জবাব দিল, না দেখলে কি আর বলছি। অথচ আশ্চর্যভাবেই ঝগড়াঝাটি খিটিরবিটির একেবারে থেমে যেতেও দেখেছি। তার চোখ মুখের দিকে চেয়ে আমার কৌতূহল আরও বাড়ল। বললাম, ব্যাপারখানা বলো তো মাস্টার সাহেব শুনি। সমস্ত জীবন তো মাস্টারি করেই কাটালে, কোথায় দেখলে? এই মাস্টার জীবনে গেলবারে দিলীপ তীরকে আর শালা তীরকে ছেলে মেয়েদের পড়াম সে গল্প করেছি তো তোমাকে। আমি মাথা নেড়ে সাই দিলাম। সেখানে দিলীপ আর শিলার মধ্যে হঠাৎ হঠাৎ কি যে তুমুল লেগে যেত আপনি ভাবতেও পারবেন না। ছেলে মেয়েরা ছেড়ে দিলীপ তীরকেও স্ত্রীর তিরিক্ষি মেজাজের হদিশ না পেয়ে প্রথমে হাঁ করে থাকত, পরে সেও খেপে যেত। আমার মাঝে মাঝে ভয় হতো, এতগুলো ছেলে মেয়ে, কিন্তু এইরকম অকারণে বা তুচ্ছ কারণে দুজনের একটা ডিভোর্সের ব্যাপার না হয়ে যায়। এরকম বছরের পর বছর আমি ধরে দেখেছি। তারপর মাত্র এই 2 বছর আগে সব ঠান্ডা, স্বামী স্ত্রীতে কিন্তু বেশ সদ্ভাব। মুখের দিকে চেয়ে মাস্টার সাহেব তখন এমন টিপটিপে হাসতে লাগলো যে আমার মনে হলো গল্পের সবে শুরু। জিজ্ঞাসা করলাম, বছরের পর বছর ধরে অত ঝগড়া কেন? আর তারপরে হঠাৎ সেটা তাদের সদ্ভাবই বা কেন? কেউ জানে না? শিলা তীরকে নিশ্চয়ই জানে, আর দিলীপ তীরকের হয়তো ধারণা কোনো বই অনুগ্রহে স্ত্রীর মন মেজাজ ঘুরে গেছে। কিন্তু ব্যাপারটা আমি আঁচ করতে পারি বলেই শিলা তীরকে হুট করে আমাকে জবাব দিয়ে বসল। এরপর আমি শোনার জন্য খুব আগ্রহ বোধ করলাম। মাস্টার সাহেবও বলতে চায়। এবার গল্পটা বলছি, সংক্ষেপে ছিল এরকম। শিলা তীরকের এখন বছর 45 বয়স হবে, কিন্তু এখন দেখলে কেউ তাকে 40 ভাববে না। মাস্টার সাহেব লক্ষ্য করেছে তার মন মেজাজ বিগড়তে শুরু করেছে 7-8 বছর আগের থেকে। কারণে অকারণে খেপে যায়। রাগ সব থেকে বেশি স্বামীর ওপরে। সে বেচারা যতক্ষণ পারি সহ্য করে, তারপর সেও পাল্টা ঝাপটা মারতে আসে। বাড়ির ছেলে মেয়েগুলো ভয়ে তো তটস্থ থাকে তখন, কারণ ঝগড়ার পরের জেরটা প্রায়ই ওদের ওপর এসে পড়ে। রাগারাগির পর ওদের বাপ বাড়ি থেকে বেরিয়ে যায়, আর মা ছেলে মেয়েগুলোকে নিয়ে পড়ে, তুচ্ছ কারণে মারধর করে। মাস্টার সাহেব বাধা দিতে চেষ্টা করলে তাকে সুষ্ঠু চোখের আগুনে যেন ভস্ম করে দিতে চায়। এরপরে শিলা তীরকের আবার ধর্মে মতি এসছে কিছু। নিজের একটা ঠাকুর ঘরও করেছে, কিন্তু ধর্মে মন দিলে সাধারণত মেজাজপত্র ঠান্ডা আর সুস্থির হতে দেখা যায়। শিলা তীরকের কিন্তু ঠিক উল্টো, দিনে দিনে আরও যেন তিরিক্ষি হয়ে উঠছে। এদিকে দিলীপ তীরকে তার ব্যবসা নিয়ে সত্যি ব্যস্ত। ব্যবসার কাজে প্রায়ই তাকে বোম্বাইয়ের বাইরে বেরোতে হয়। বেশি যায় গোয়ার সঙ্গে কিছু আমদানি রপ্তানির যোগ আছে। সেখানে তার এক খুড়তুতো ভাই ব্যবসার দেখাশুনো করত। বছর 4 আগে সেই ভাই হঠাৎ মারা যাওয়ায় দিলীপ তীরকের আরও ঘন ঘন গোয়ায় যেতে হয়। অন্য দায়ও আছে। সেই খুড়তুতো ভাইয়ের আবার 2টো ছেলে। ভাই মারা যাবার সময় একজনের বয়স 4 আর আরেকজনের 1.5। ওদের মায়ের তখন একমাত্র দিলীপ তীরকে ছাড়া 3 কুলে আর কেউ নেই। পরের এই কটা বছরে সেই ভাইয়ের বউটা ব্যবসার কাজ মোটামুটি বুঝে নিয়েছিল। বম্বে টু গোয়া দূর কিছু নয়। দিলীপ তীরকের সেই ভাই জীবিত থাকতেও শিলা কোনো দিন তাদের বম্বে বেরিয়ে যাওয়ার জন্য আপ্যায়ন করেনি। আশ্রিতদের সে আশ্রিতের চোখেই দেখে। সেই ভাই মারা যাবার পরেও তাদের ডাকেনি। মাস গেলে মাসোহারা যাচ্ছে, এর বেশি আর কি করার আছে? স্বামীকে সেই পরামর্শ দিয়েছিল যে হাত পা গুটিয়ে বসে না থেকে তোমার ভাইয়ের বউকে ওখানকার ব্যবসার কাজ একটু বুঝে নিতে বলো। শুধু দয়ার ওপর কত কাল আর চলতে পারে?
দিলীপ তীরকে খুশি মুখে স্ত্রীর প্রস্তাবে সায় দিয়েছিল। যাক, বাড়ির অশান্তি এদিকে বাড়ছে তো বাড়ছে। শিলা তীরকে উঠতে বসতে রাগ, স্বামী ঘরে থাকলে রাগ, ব্যবসার কাজে ব্যস্ততা বাড়লে রাগ, আগের মতো উৎসব আনন্দে যোগ দিতে পারে না বলে রাগ, আবার পুজো আর্চায় মন দিতে পারে না বলে রাগ। এরই মধ্যে এই পরিবারে আবার একটা বড় পরিবর্তন দেখাতে গেল। নিজের 4-4টে ছেলে মেয়ে নিয়েই অস্থির আর অসহিষ্ণু শিলা তীরকে তার মধ্যে বলা নেই কওয়া নেই হুট করে আরও দুটো নাবালককে গোয়া থেকে বোম্বাইতে তুলে নিয়ে এলো দিলীপ তীরকে। ভদ্রলোক সত্যি নিরুপায়, কারণ গোয়ায় সেই ভাইয়ের বউও 3 দিনের অসুখে দুম করে মারা গেল। তার বড় ছেলেটার বয়স তখন 9-এর কাছাকাছি, আর ছোটটা 6। ভারী মিষ্টি ছেলে দুটো, দেখলে মায়াও হয়, আর বোঝা যায় ওদের বাবা বা মায়ের দুজনের একজন অন্তত ভারী রূপবান বা রূপসী ছিল। শিলা তীরকে যে মেজাজের মহিলাই হোক, স্বামীকে খুব একটা দোষ দেবে কি করে? বাপ্পা মরা ছেলে দুটো যাবেই বা কোথায়? অসন্তুষ্ট হলেও এ নিয়ে খুব একটা রাগারাগি করতে পারল না। দিলীপ তীরকে আশ্বাস দিল আর একটু বড় হলেই ছেলে দুটোকে হস্টেলে পাঠিয়ে দেওয়া হবে। ভদ্রলোকের বুকের তলায় বেশ একটা নরম জায়গা আছে বটে। স্ত্রীর ভয়ে বাইরে কোনো রকমের হাঁক ডাক নেই, কিন্তু ভেতরে ভেতরে অসহায় ছেলে দুটোর প্রতি সজাগ চোখ। চুপচাপ ওদের ভালো স্কুলে ভর্তি করা হয়েছে। মাস্টার সাহেবকে চুপি চুপি অনুরোধ করে ওদের দুজনের জন্য আলাদা একজন টিউটর রাখা হয়েছে। বড় ঘরের ছেলের মতোই ফিটফাট পোশাক আশাক সব কিছু ওদের। এরই মধ্যে মাস্টার সাহেব লক্ষ্য করেছে যে শিলা তীরকে হঠাৎ কিরকম ঘুম মেরে যাচ্ছে। তার চিৎকার চেঁচামেচি রাগারাগি কমে আসছে। সব দেখে লক্ষ্য করে, কিন্তু মুখে কিছু বলে না। মাস্টার সাহেবের ভয় খুব বড় রকমের কিছু বিস্ফোরণের লক্ষণ না তো এটা? মাস 4 বাদে সাহেব লক্ষ্য করছে শিলা তীরকে হঠাৎ কিরকম ঘুম মেরে যাচ্ছে। এক দুপুরবেলা খোদ কর্তির শোবার ঘরে ডাক পড়ল মাস্টার সাহেবের। ছেলেমেয়েরা সব স্কুলে, দিলীপ তীরকে অফিসে। মাস্টার সাহেব পড়ার ঘরে বসে বই পড়ছিল। নিজে এসে ডেকে নিয়ে গেল। সেই থমথমে মুখ দেখেই প্রমাদ গুনেছিল মাস্টার সাহেব। শালা খুব ঠান্ডা গলায় তাকে কিছু বলল, তারপর কিছু হুকুম করল। সেই হুকুম মতো সেই দুপুরেই মাস্টার সাহেব গোয়ায় চলে গেল। তার বুকের তলায় সর্বক্ষণ তখন হাতুড়ির ঘা। সে 2 দিন বাদে ফিরল। বুকের তলায় তখন এক ধরনের হিংস্র একটা আনন্দ। এই পরিবার এখন তছনছ হয়ে যাবে। এই স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়তো আর কেউ রুখতে পারবে না। ফিরেছেও দুপুরে। বাড়িতে যখন আর বিশেষ কেউ নেই, শিলা তীরকে আবার তাকে ঘরে ডেকে নিয়ে গেল। নির্লিপ্ত ঠান্ডা মুখে মাস্টার সাহেব তাকে সমাচার জানালো। তার সন্দেহ সবটাই সত্যি। গোয়াতে দিলীপ তীরকের কোনো রকম ভাই বলে কেউ ছিল না। ওখানকার ব্যবসা দেখার দায়িত্ব নিয়ে একজন খুব রূপসী মহিলা নিযুক্ত ছিল। সেখানকার লোকজনে দিলীপ তীরকে পরে তাকে বিয়ে করেছে। ছেলে দুটো তাদেরই। এরপর শেষ দেখার জন্য প্রস্তুত ছিল মাস্টার সাহেব, কিন্তু এমন শেষ দেখবে সে কল্পনাও করেনি। তাকে আবার একদিন চুপি চুপি ডেকে বলেছে এ খবর যেন প্রকাশ না পায়। আর 15 দিনের মধ্যে অন্য মূর্তি দেখেছে শিলা তীরকে। সেই আগের মতো হাসি খুশি উচ্ছল স্বামীর সঙ্গে পার্টিতে যায়, সিনেমা যায়, বাড়ির 6টা ছেলে মেয়েকে আদর করে, জিনিস কিনে দেয়, সমান চোখে দেখে। মাস শেষ হতেই 3000 টাকা মাস্টার সাহেবের হাতে নিয়ে বলল, প্রাইভেট টিউটর আর দরকার নেই। সে আর মিস্টার তীরকে ছেলে মেয়েদের অন্যভাবে মানুষ করার কথা ভেবেছে। তারা দুজনেই মাস্টার সাহেবের কাছে কৃতজ্ঞ। এই পর্যন্ত বলে মাস্টার সাহেব থামল। আমি বিমূঢ় মুখে তার দিকে চেয়ে রইলাম। ঘোরালো 2 চোখ মাস্টার সাহেব আমার মুখের উপর। তারপর জিজ্ঞাসা করলো, ব্যাপার বুঝলেন কিছু? মাথা নাড়লাম, না। একদিকে মহিলার এমন উদার পরিবর্তন, আর অন্যদিকে তোমার ওপর হঠাৎ এরকম বিরূপ কেন? অথচ ক্ষোভ ঝরা গলায় বিড়বিড় করে মাস্টার সাহেব জবাব দিল, উদার পরিবর্তন না ছাই। সে নিজের এতকালের বিবেকের দংশন থেকে মুক্তি পেল। বিয়ের 1 মাস বাদেই দিলীপ তীরকে 2 বছরের জন্য বিলেত চলে গেছিল।
আর 9 মাসের মধ্যে শিলার বড় ছেলে ঘরে এসেছে। সেই ছেলে দিলীপ তির্কে নয়। শুনে আমি হতভম্ব, বিমূঢ় খানিকক্ষণ। সেই বিস্ময়ের ঝোঁকেই জিজ্ঞাসা করলাম, কিন্তু এরকম একটা ব্যাপার তুমি জানলে কি করে? মাস্টার সাহেব অন্যদিকে মুখটা ফিরিয়ে নিল, গলার স্বরে চাপা বিরক্তি। জবাব দিয়ে মন্তব্য করল, কি যে ছাইয়ের গল্প লেখেন, আমি তো কিছুই বুঝি না। তা সমরেশ মজুমদারের এই অদ্ভুত সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পাশে আছো বন্ধুরা, সাবস্ক্রাইব করে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।